নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি পূর্ব মেদিনীপুরের স্পেশাল একটি রেসিপি, মাছের টকের রেসিপি। আজকে বানাবো শোল আম রেসিপি। এই শোল মাছ দিয়ে আমের এই টক খেতে কিন্তু অনবদ্য লাগে। আমাদের পূর্ব মেদিনীপুর যেহেতু উপকূলবর্তী এলাকা বা সমুদ্রের কাছে এলাকা, তাই জন্য আমাদের এই সব জায়গার লোকেরা একটু বেশি পরিমাণে টক খেয়ে থাকে। আর যখন আমরা একটু রিচ খাবার খাই, তার পরের দিনই আমরা এই টক জাতীয় বা টক বানিয়ে থাকি। এই আমের টক খেতে কিন্তু অপূর্ব হয়, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই আমের টক বানাচ্ছি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষে তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি আগে থেকে ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপর হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম। যেহেতু এটি শোল মাছ, একটু পিচ্ছিল জাতীয় মাছ, এগুলোকে যদি গরম জলের মধ্যে ধোয়া হয় তাহলে ভালো মতন এই পিচ্ছিল ভাব কেটে যায় এবং ভাজার সময় একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এতে করে মাছের লালা ভাবটা কেটে যাবে এবং মাছটা ভাজা খুব ভালো হবে, টকে খেতে ভালো লাগবে। মাছটা বেশ কিছুক্ষণ ধরেই ভাজতে হবে। ভাজার জন্য যদি একটু বেশি টাইম দেওয়া হয়, এই মাছের টক খেতে অপূর্ব হয়। মাছ এখন বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, তবে আরও 2 মিনিট মতন ভেজে নিতে হবে। আর যতক্ষণ এই মাছ ভাজা হবে ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব। মশলা বলতে এখানে শুধু সর্ষে বাটাই লাগবে, সঙ্গে কিছু বেসিক মশলা, হলুদ, লবণ, লঙ্কা, আর সঙ্গে এই সবজিগুলো দিতে হয়। মাছের টক বানানোর সময় অনেকে এই সবজিগুলো দেয়, যেমন আম, ভেন্ডি, সঙ্গে কিছুটা কুমড়ো এবং নিয়েছি মিষ্টি আলু। আপনার চাইলে এইগুলো ছাড়াও বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি সর্ষে পেস্ট বানাবো বলে আগে থেকেই 1 টিস্পুন মতন সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই সর্ষে দিয়েই এখন আমি পেস্ট বানাবো। সর্ষে যদি কিছুক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে তারপরে লবণ দিয়ে বেটে নেওয়া হয়, তাহলে সর্ষের তেতো ভাব থাকে না, রান্নাতে তেতো লাগে না। তাই অবশ্যই এই টিপসটি ফলো করে সর্ষে বাটবেন, তবে সর্ষে আর একেবারেই তেতো হয়ে যাবে না। এখন আমি জলটাকে কিছুটা ছেঁকে নিয়ে অল্প জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। সর্ষের পেস্ট এখন পুরোপুরি রেডি। এবার আমি এই সর্ষের পেস্টটাকে একটুখানি ছেঁকে নেব। সাধারণত আমি সর্ষের পেস্ট বানানোর পরে ছেঁকে নিই রান্নাতে দেওয়ার আগে, কারণ অনেক সময় সর্ষের এই খোলাগুলো খেলে পেটের প্রবলেম আসে। তাই সর্ষে অবশ্যই ছেঁকে নিয়ে রান্না করবেন, এতে করে সর্ষে খেলে আর কোনো রকম প্রবলেম হবে না। এবার আমি এইভাবে সর্ষেটাকে জল দিয়ে ছেঁকে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে সর্ষেটাকে ছেঁকে আলাদা করে রেখে নেব। আর একেবারে মিহি একটা সর্ষের পেস্ট রেডি করে নিলাম। এতে করে টকটা খাওয়ার সময় মুখে আর কোনো রকম খোসা লাগবে না, আর খেতেও ভালো হবে। এইভাবে আমি এই সর্ষে পেস্টের জলটাকে সরিয়ে রাখবো। এদিকে দেখে নেব মাছগুলো ভাজা হলো কিনা। মাছ আরও কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে মাছগুলোকে তুলে রাখবো একটি প্লেটের মধ্যে। এরপর এই কড়াইয়ের মধ্যেই এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমার মাছগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো সাইড ভালো করে গোল্ডেন করে ভেজে নিয়ে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তোলার পর এই তেলের মধ্যে কিছুটা 5 ফোড়ন দেব এবং তারপর সবজিগুলোকেও ভেজে নেব কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত। সবজিগুলো অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। খুবই অল্প দিলাম, ওই ধরুন 1/4 টিস্পুনের থেকেও কম দিয়ে দিয়েছিলাম। তারপর দিলাম এখানে কিছুটা সবজি, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। সেটা হচ্ছে কুমড়ো, আর সঙ্গে মিষ্টি আলু, আর রয়েছে আমের স্লাইস। এই আম থেকে দুটো কুচি আম আমি তুলে রেখেছি, যেগুলো আমি রান্নার একেবারে শেষের দিকে দেব, যাতে করে রান্নাতে খেতে ভালো লাগবে এবং যারা চাইবেন আমটা এমনি গোটা খেতে, সেটাও খেতে পারবেন। এবার আমি অল্প পরিমাণে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এতে করে সবজি এবং মশলা সব কিছুই ভালো মতো ভাজা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো সর্ষের পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি কিছুটা পরিমাণে সর্ষে রেখে দিয়েছিলাম, ওই ধরুন 1/2 কাপ মতো সর্ষে পেস্ট রেখে দিয়েছিলাম, কারণ এই টকটা একটু পাতলা খেতেই ভালো লাগে। বেশি গাঢ় হলে ভালো লাগবে না, এবং অনেক সময় সর্ষে থেকে বেশি গাঢ় হলে তাহলে অনেক সময় তেতো মনে হয়। তাই আমি এই তেতো ভাবটা যাতে না আসে, এইভাবে সর্ষেটা কমিয়ে রাখলাম। এখানে আমি এক্সট্রা কিছুটা নর্মাল ওয়াটার দিলাম।
এরপর লবণটা চেক করে নিয়ে লবণটা দিয়ে দেব। আপনারা চাইলে যদি পরিমাপ ঠিকঠাক জানেন সেক্ষেত্রে চেক করার প্রয়োজন নেই, নিজেরা ইচ্ছে মতন কিছুটা লবণ দেবেন। কারণ এই টকে একটু বেশি লবণ থাকলে খেতে ভালো লাগে, তাই অবশ্যই নিজেদের ইচ্ছে মতো লবণটা এখানে দিয়ে দেবেন। এরপর আমি টকটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং একটি ঢাকনা দিয়েই ফুটাবো। কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আমি মাছ দেব, কারণ আগে থেকে যদি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে মাছটা আর বেশি ভালো খেতে লাগবে না। এখন টকটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এবার টকটা ভালো মতন ফুটে গেছে এবং সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়েছে। এবার আমি এই টকের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। মাছ ভাজাগুলো দিয়ে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। এই সময় আমি আবারও ঢাকনা দিয়ে দেবো এবং সঙ্গে এখানে ঢাকনা দেওয়ার ফলে রান্নাটা আরও একটু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। এইভাবে আমি এখানে আম এবং সমস্ত কিছু একবার চেক করে নেব যে কীরকম সেদ্ধ হলো। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর মাঝে কিছুটা আমি জল দিয়েছিলাম, গরম জল, কারণ টকের পরিমাপটা একটু আমার কম লাগছিল এবং যদি গ্রেভিটা কিছুটা ভালো না থাকে তাহলে খাওয়ার সময় প্রবলেম হয়, তাই আমি অল্প পরিমাণে গ্রেভিটা দিলাম। আমাদের এখানে পূর্ব মেদিনীপুরের লোকেরা এই টক পুরো 1 বাটি করে খেয়ে নিতে পারে, কোনো রকম অসুবিধা হয় না। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা এবং 2টো আমের স্লাইস দিলাম। আবারও ওই 1 মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো। এতে করে এই কাঁচা লঙ্কার ফ্লেভার এবং কাঁচা আমের ফ্লেভারটাও টকের মধ্যে আসবে। 1 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার চেক করে দেখে নেব এবং তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং একেবারে শেষে ওই কিছুটা চিনি দেব। চিনি একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তবে আমার বাড়িতে সবাই একটু মিষ্টি টক খেতে ভালোবাসে, তাই আমি অল্প পরিমাণে মিষ্টি দিলাম। এখানে কুমড়ো যদি ঠিকঠাক মিষ্টি থাকে তাহলে মিষ্টির প্রয়োজন হয় না, তবে আমার এখানে কুমড়োটা অত ঠিকঠাক মিষ্টি নেই, তাই আমি অল্প পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে একবার জাস্ট হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবং তারপরেই গ্যাস অফ করে দেবো। এইভাবে পূর্ব মেদিনীপুর স্পেশাল টকের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। যে কোনো মাছ দিয়ে এই টক হতে পারে। আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে এই টক বানিয়ে একবার বাড়িতে খাবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।